নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই রয়েছি। আর রেল বৃষ্টি রয় চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সানডে স্পেশাল একটা ভয়ের গল্প নিয়ে চলে এসেছি, আর এর মধ্যে একটু সাসপেন্স রয়েছে। তো এক কথায় বলতে গেলে সাসপেন্স থ্রিলার স্টোরি নিয়ে আজকে হাজির হয়ে গেছি সানডে স্পেশাল। গল্পটির নাম হচ্ছে মণিপুরের শিশু বলি, আর লিখেছেন রিমা ঘোষ, কণ্ঠে তোমাদের বন্ধু বৃষ্টি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মণিপুরের শিশু বলির প্রথম পর্ব। রাত্রি তখন 1টা বাজে। গোটা মণিপুর ঘুমাচ্ছে। অমাবস্যার কালো আকাশ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে আকাশে মেঘের গর্জন ও বিদ্যুৎ। এর যেটুকু আলো দেখা যাচ্ছে তাতে রাস্তা ভালো করে বোঝা মুশকিল। ভ্যাপসা গরম পড়েছে। এর মধ্যে একটা লোক আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে একটা ভারী বস্তা কোলে করে কোথাও একটা নিয়ে যাচ্ছে। লোকটাকে দেখে রাস্তার 4-5টা কুকুর কাতর স্বরে চিৎকার করে কেঁদে উঠল। আকাশে মেঘের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামবে, তাই লোকটির বেশ তাড়া রয়েছে কাজটি শেষ করার। বিদ্যুতের আলোতে লোকটি লক্ষ্য করলো বস্তাটা থেকে টপ টপ করে রক্ত রাস্তায় পড়ছে। এটা দেখে লোকটি বেশ আতঙ্কিত হলো, তবে একবার আকাশের দিকে তাকিয়ে মনে মনে নিশ্চিন্ত হলো আর ভাবলো সকালের মধ্যে বৃষ্টিতে এই দাগ ধুয়ে যাবে। লোকটি এবার দ্রুত গতিতে পা চালিয়ে একটা ফাঁকা মাঠে প্রবেশ করলো। মাঝরাত্রি ঝিঝি পোকাগুলো এক নাগাড়ে ডেকে চলেছে, মনে হচ্ছে কোনো গোপন গল্পের সাক্ষী তারা। লোকটি এবার মাঠের মধ্যে এসে দাঁড়ালো। অনতি দূরে অপর এক ব্যক্তি কোদাল দিয়ে মাটি গর্ত করছে। এই গরমের দিনে কাজটি যে পরিশ্রম সাধ্য তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে যা গর্ত করা হয়েছে তাতে তাদের কাজটি করতে অসুবিধা হবে না। এরপর দুজন চোখের ইশারাতে কথা বলে বস্তাটি মাটির গর্তের মধ্যে ফেলে দিল। তারপর দুজন মিলে মাটি চাপা দিতে শুরু করলো। কাজটা যতটা দ্রুত করা যায় তারা চেষ্টা করলো, কারণ আকাশে মেঘ প্রচন্ড পরিমাণে ডাকতে শুরু করেছে। কাজটা শেষ করে আবারও তারা চোখের ইশারাতে কথা বলে যে যার মতো অন্ধকার রাস্তায় চলে গেল। মাঠের পাশে একটা পুরো ভাঙা বাড়িতে লুকিয়ে লুকিয়ে একটা বোবা আতপাগল ভিখারি এই গোটা ঘটনার সাক্ষী হলো। আর যা দেখলো তাতে সে ভীষণ ভয় পেয়েছে, রীতিমতো কাঁপছে সে। অন্ধকার পথে হঠাৎই মেঘের ঝলকে ভিখারিটা দেখলো যে লোকটা চাদর মুড়ি দিয়েছিল তার হাতটা, বাঁ হাতের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। ওই দুই ব্যক্তি অন্ধকার পথে মিশে গেল। রাত্রি তখন 2:30 বাজে। আকাশ ভেঙে বৃষ্টি নামল, আর বৃষ্টির জলে রাস্তায় পড়ে থাকা রক্তের দাগগুলো ধুয়ে যেতে লাগলো। পরের দিন সকাল 10টা বাজে। আলেয়া ওর মায়ের সাথে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। যদিও আলেয়ার স্কুল ওদের বাড়ির খুব কাছেই, আর ওর বয়স প্রায় 10 বছর। সে চাইলেই নিজে নিজে স্কুল যেতে পারে, কিন্তু দিন তিনেক আগে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে ওর মা আলেয়াকে একা ছাড়ার সাহস পেল না। শুধু আলেয়া বলে নয়, এখন স্কুলের সব বাচ্চাদের তাদের বাবা মা স্কুলে নিয়ে আসা যাওয়া করে। আলেয়াকে স্কুলের ভিতরে পৌঁছে দিয়ে তার মা বাড়ির দিকে যাবে, ঠিক তখনই স্কুলের গেটের কাছে মিসেস রায়ের সাথে দেখা। মিসেস রায় বললেন, আরে মিসেস দাস, আপনি আলেয়াকে পৌঁছে দিতে এসেছিলেন নাকি? হ্যাঁ, কি আর করবো বলুন তো, চারিদিকে যা অবস্থা, ওদিকে বর্ণার মা বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। মেয়েটাকে আজ 3 দিন হলো কোথাও পাওয়া যাচ্ছে না। আলিয়ার বয়সী একটা মেয়ে, ওদের বন্ধু। ভাবুন তো, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, ওদের সাথেও তো এমন হতে পারে। আর পুলিশ নাকি এখনো কোনো খোঁজ খবর পেল না। আমার ছেলে সোহম বলছিল সেই শুক্রবার রাতে পুলক স্যারের টিউশন পড়ার পর সেখান থেকে ওরা একসাথেই বেরিয়েছিল, তারপর রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছিল, কিন্তু ওদের মাঝে বাড়ির রাস্তা আলাদা হওয়ায় বর্ণা ওর বাড়ির দিকে যায় আর আমার ছেলে আমাদের বাড়ির দিকে। কিন্তু এর মাঝে যে কী হলো ঠিক বুঝতে পারা যাচ্ছে না। ওর সাইকেলটা তো শুনেছি মাঝ রাস্তায় পাওয়া গেছে। মেয়েটাকে কর্পূরের মতো উবে গেল, যে কেউ কিছুই বলতেই পারছে না, বললেন মিসেস রায়। এদিকে স্কুলের দারোয়ান নিধিরাম স্কুলের বেল পড়ে যাওয়ায় স্কুলের গেট বন্ধ করার জন্য এগিয়ে এলো। তা দেখে মিসেস রায় কথা শেষ না করতেই বললেন, ওকে মিসেস দাস, আজ তবে আসছি, আপনারা সাবধানে থাকবেন, দিনকাল একদম ভালো না।
মিসেস দাস তার কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ আপনারাও। এরপর দুজন স্কুল থেকে বেরিয়ে গেল যে যার বাড়ির দিকে। স্কুলের দারোয়ান গেট বন্ধ করলো। অসতর্কভাবে গেটটা বন্ধ করবার সময় ওর হাতে একটু লেগে গেল। গত রাতের হাতের পুড়ে যাওয়া জায়গাটা দেখতে দেখতে দারোয়ান নিধিরাম স্কুলের ভিতরে প্রবেশ করলো। স্কুলের টিফিন বেল বাজলো। টিফিন হাতে করে 5 বন্ধু এগিয়ে গেল এক জায়গায়। অর্পিতা, আলেয়া, সোহম, মঙ্গল আর দেবস্মিতা। স্কুলে ওদের ক্লাসে প্রায় 30 জন মতো থাকলেও এই 5 জন সবসময় একসাথে। অবশ্য আরও একজন ছিল ওদের সাথে, বর্ণা, কিন্তু বর্তমানে সে মিসিং। মঙ্গল ওদেরকে বলে উঠলো, এই জানিস বর্ণার এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। ও তো আমাদের সাথেই বেরোলো টিউশন থেকে। এরপর রাস্তায় কি যে হলো। অর্পিতা বলল, সেদিন ওকে বললাম আমি এই রবিবার গ্রুপ স্টাডি করব, কত কিছু প্ল্যান করলাম, তার মধ্যে হঠাৎ যে কি হলো। সোহম এদের মধ্যে একটু বিজ্ঞ ভাব নিয়ে বলল, পুলিশ কাকু তো যখন আমাদের সবাইকে জিজ্ঞাসা করছিল তখন বলছিল, জানিস তো আমাদের সবার এখন খুব খুব সাবধানে থাকা উচিত, খুব সতর্ক থাকা উচিত, চোখ কান খুলে চলা উচিত। বাকি সবাই যখন কথা বলতে ব্যস্ত তখন দেবস্মিতা সবার টিফিন বক্স থেকে টিফিন খুলে খুলে দেখছে কে কি এনেছে আর মনের সুখে খাবারের গন্ধ নিচ্ছে। আলিয়া ঘটনাটা দেখতে পেয়ে বলে, দেবু আমাদের এত চিন্তা আর তুই খেতেই ব্যস্ত খালি। দেবস্মিতা বলল, ও মা, সামনে খাবার দেখলে কি আর এত কথা ভাবা যায়, তোরাই বল। মঙ্গল বলল, এই তোরা চুপ কর, আর শোন আমার কথাটা, আমি টিভিতে দেখেছি জানিস তো, এই দুষ্ট লোকগুলো বাচ্চা ছেলে মেয়েগুলোকে কিডন্যাপ করে, এরপর ওদের কোথাও বিক্রি করে দেয়, আর তারপর যারা ওদের কেনে সেই লোকগুলো আমাদের মতো বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায়। আলিয়া টেনশনে বলে উঠল, সে কি বলছিস, কি হবে তাহলে? সোম আবার বিজ্ঞতার পরিচয় দিয়ে সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, শোন, এইসব আমাদের সাথে কিছুই হবে না, আমাদের বাবা মা তো বলেছে আমাদের স্কুল টিউশনে দিতে যাবে, আবার নিতেও আসবে, তাহলে ভয় কি বল? আলিয়া বলল, না তাও ভয় তো করে বল। দেবস্মিতা বলে উঠল, নে নে এবার চট করে টিফিনটা খেয়ে নে, এমনিতেও সব ঠান্ডা হয়ে গেল, আর এরপর তো আমাদের হেড ম্যামের ক্লাস আছে। টিফিনের পর ক্লাস চলছে হেড ম্যামের। কিছুক্ষণ পর বেল বাজতে ক্লাস শেষ করে বেরিয়ে এলেন হেড ম্যাম নবরত্না মজুমদার। ক্লাসরুম থেকে বের হতে তিনি নিজের রুমের দিকে যাবেন এমন সময় ওনার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ম্যাডামের মুখের এক্সপ্রেশনটাই পাল্টে গেল। ম্যাম খুব উত্তেজিত হয়ে ফোনের ওপর প্রান্তে থাকা মানুষটিকে বলছিলেন, দেখুন আমার স্কুলের একজন ছাত্রী নিখোঁজ হয়েছে, আপনারা কোনো তথ্যই দিতে পারছেন না, তাহলে কোন ভরসাতে তাদের মা বাবারা বাচ্চাকে স্কুলে পাঠাবে বলুন তো? আমি বলি কি, যেখান থেকে বর্ণা নিখোঁজ হয়েছে আপনারা আরও একবার তাকে জিজ্ঞাসাবাদ করুন প্লিজ। হ্যাঁ, ফোন রাখছি, নমস্কার। স্কুলের হিস্ট্রি টিচার অদিতিয়া ম্যাম হেড ম্যামের সামনেই ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে দিদি? হেড ম্যাম বললেন, আর বলো না, পুলিশের ফোন ছিল, আমায় জিজ্ঞাসাবাদ করতে চাই। আমিও তাই বললাম, বারবার আমায় জিজ্ঞাসাবাদ না করে পুলক স্যারকে নাকি একজন আছে, আরে দিদি ম্যাথ পড়ান, যেখান থেকে বর্ণা মিসিং, আপনারা বরং তাকে জিজ্ঞাসাবাদ করুন আর একবার। অদ্বিতীয়া ম্যাম ওনার কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ দিদি, ঠিক বলেছেন আপনি। দুপুর তখন 3:30। পুলিশের গাড়ি এসে দাঁড়ায় মিস্টার পুলক সেনের বাড়ির সামনে। কলিং বেল বাজতেই মিসেস সেন দরজা খুললেন। দরজা খুলতেই সামনে পুলিশ দেখে মিসেস সেন বলেন, এ কি আপনারা আবার এসেছেন? অফিসার মিস্টার দত্ত বললেন, কিছু করার নেই ম্যাডাম, এটা আমাদের ডিউটি, আর বাচ্চাদের যেহেতু এখান থেকে পড়ার পর নিখোঁজ হয়েছে তাই এটা আমাদের করতেই হবে। মিসেস সেন বললেন, দেখুন স্যার, আমার হাজবেন্ড রীতিমতো ট্রমার মধ্যে আছে, একটা জলজ্যান্ত প্রাণোচ্ছল মেয়ে এখানে পড়ে গিয়ে বাড়ির পথে উধাও, আমার স্বামীর মনের অবস্থাটা একটু ভাবুন তো, আর এই ঘটনার পর থেকে ও আর টিউশন পড়ায়নি কোনো ক্লাসকে। মিস্টার দত্ত একটু মৃদু স্বরে বললেন, দেখুন আমরা সবটা বুঝতে পারছি, কিন্তু এটাই তো আমাদের কাজ, যে করে হোক বাচ্চাটাকে খুঁজে পাওয়া দরকার, আর আপনারাও তো এটাই চান বলুন, তাই রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনার হাজব্যান্ডকে একবার দেখুন প্লিজ, আপনারা কোঅপারেট করুন আমাদের সাথে, আমরা আরও একবার আপনার হাজব্যান্ডকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কথা চলাকালীন পুলকবাবু এসে উপস্থিত হলেন। পুলকবাবু বললেন, আমায় ডাকতে হবে না, আর আমি ঠিক আছি, আপনি বলুন কি জানতে চান, কীভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি? মিস্টার দত্ত বললেন, আচ্ছা পুলকবাবু, একটু মনে করে বলুন তো,
ঘটনার 2-3 দিন আগে কিংবা ঘটনার দিন কি বর্ণার সাথে অন্য কোনো বাচ্চার ঝগড়া মারামারি এসব কিছু হয়েছিল? আসলে এখনকার দিনে বাচ্চা তো, তাই কিছু বলা যায় না। পুলকবাবু বললেন, দেখুন ওরা বাচ্চা, তাই ওদের ঝগড়া এই ব্যাপারগুলো বড়দের থেকে আলাদা। হ্যাঁ, তবে একটা বন্ধুর সাথে ওর একটু ঝামেলা হয়েছিল, তবে নাথিং সিরিয়াস। মিস্টার দত্ত বললেন, একটু ডিটেলে বলুন তো কী হয়েছিল। পুলকবাবু বললেন, আসলে সেদিন আমি ওদের পড়াতে শুরু করব, তার আগে দেখি নোটসপত্র নিয়ে সুলক্ষণার সাথে বর্ণার ঝগড়া। তারপর আমি ওদের ঝগড়া মিটিয়ে ভাগ করে দিই। এগুলো কিন্তু তেমন কিচ্ছু না, অত্যন্ত শিশুসুলভ ঝগড়া। মিস্টার দত্ত বললেন, বুঝলাম। এরপর মিস্টার দত্ত ও তার সঙ্গী হরি বেরিয়ে গেলেন। তবে যেতে যেতে বললেন, পুলকবাবু আজ তবে আসছি, কিন্তু দরকার পড়লে আবার আসবো, নমস্কার। পুলকবাবুর বাড়ি থেকে বেরিয়ে মিস্টার দত্ত ও হরি গাড়ি থেকে উঠলেন। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে মিস্টার দত্ত হরিকে বললেন, বুঝলে হরি, কিছুই বুঝতে পারছি না কেসটা কোন দিকে এগোচ্ছে। যাই হোক, পাড়ায় গিয়ে কড়া করে আদা দিয়ে একটা চা খেতে হবে, না হলে মাথার জ্বরটা না খুলবে না। পুলিশ স্টেশনে হরি ও অফিসার মিস্টার দত্ত মনের সুখে চায়ের কাপে দিচ্ছেন আর ভেবে চলেছেন কেসটাকে নিয়ে। এমন সময় মিস্টার দত্তের আরও দুজন পুলিশ সঙ্গী একটা গরিব লোককে থানায় ধরে নিয়ে এসে বলল, স্যার এই যে লোকটাকে নতুন ব্রিজ যেখানে তৈরি হচ্ছে না সেখানে কাজ করে, এ চুরি করে ধরা পড়েছে, তাই ওকে ধরে নিয়েছি স্যার। লোকটি চিৎকার করে কাঁদতে কাঁদতে মিস্টার দত্তকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার মিথ্যা কথা বলছে এরা, আমি চুরি করিনি, এটা কুড়িয়ে পেয়েছি কাজ করতে করতে। আমি গরিব লোক স্যার, এই সোনার দুল দেখে লোভ সামলাতে পারিনি, তাই ওটা বিক্রি করতে গিয়েছিলাম। লোকটি কথা শেষ করতে না করতে হরি বলে উঠল, আরেকটা দুল বিক্রি করতে যাওয়ায় দোকানদার সন্দেহ করে, কি তাই তো? গরিব লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো। মিস্টার দত্ত বললেন, কই দেখি দুলটা একবার। মিস্টার দত্ত তার পুলিশ সঙ্গীর কাছ থেকে দুলটি নিয়ে সেটা দেখে চমকে উঠলেন। মিস্টার দত্ত বললেন, আরে হরি দেখো, সেই দুলটা না যার একটা আমরা ভাঙা অবস্থায় পাই বর্ণার সাইকেল যেখানে পাওয়া যায় সেখানে। হরি দুলটি হাতে নিয়ে বললেন, হ্যাঁ স্যার তাই তো, কিন্তু স্যার এই দুলটাও তো ভাঙা, এগুলো থেকে হাতের ছাপ বের করা খুব মুশকিল হবে স্যার। তবে একটা ব্যাপার স্যার, বর্ণার সাইকেল পাওয়া যায় বাড়ির বিপরীত দিকে, অথচ বন্ধুদের কথা অনুসারে বর্ণা নাকি বাড়ির পথে ফিরছিল। সেখানে পাওয়া যায় একটা ভাঙা সোনার কানের দুল, আবার দুল জোড়ার অন্যটা পাওয়া যায় নতুন ব্রিজের কাছে। অদ্ভুত আছে। মিস্টার দত্ত বলেন, হরি অদ্ভুত তো বটেই। যাই হোক, তুমি ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমরা আগে বর্ণার মা বাবার কাছে যাব, তারপর নতুন ব্রিজের জায়গাটায়। আর হ্যাঁ, কিছু লোকজনকে তুমি রেডি থাকতে বলো, জায়গাটা তো সার্চ করবোই, দরকার হলে মাটি খুঁড়তে হবে। হরি বলল, ওকে স্যার। পুলিশের গাড়ি বর্ণার বাড়ির সামনে এসে দাঁড়ালো। অফিসার মিস্টার দত্ত বর্ণার বাবা ও মাকে ডেকে বললেন, আপনাদের একটা কথা জানানোর আছে। বর্ণার মা খুব কৌতূহল চোখ নিয়ে বললেন, স্যার কি হয়েছে, আমার মেয়েকে কি পাওয়া গেছে? মিস্টার দত্ত মাথা নিয়ে বললেন, না ম্যাডাম, তবে ওর একটা ভাঙা সোনার দুল পাওয়া গিয়েছে নতুন ব্রিজের কাছে। বর্ণার বাবা বললেন, সে কি নতুন ব্রিজ? সে তো অনেক দূরে, বর্ণার সাইকেল এক জায়গায়, সেখানে একটা ভাঙা কানের দুল, আর দুলের অন্যটা এত দূরে কিভাবে করলো? মিস্টার দত্ত বললেন, সেটাই তো আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা একটা আশঙ্কা করছি। বর্ণার বাবা একটু কাঁদো গলায় বললেন, কি আশঙ্কা স্যার? আমার মেয়েটা কি আর? কথাটা শুনে বর্ণার মা চিৎকার করে কাঁদতে লাগলেন, ওরে বর্ণা, কোন পাপের শাস্তি দিচ্ছিস আমাদের মা? মিস্টার দত্ত বললেন, শুনুন ম্যাডাম, নিজেকে সামলান প্লিজ, আমাদের সবাইকে একটু যেতে হবে নতুন ব্রিজের কাছে, ওদিকটা একটু সার্চ করা দরকার, প্রয়োজন হলে মাটি খুঁড়ে দেখতে হবে। বর্ণার বাবা বললেন, মাটি খুঁড়তে হবে কেন স্যার? তবে কি আর কোনো আশাই নেই? মিস্টার দত্ত একটু শান্ত হওয়ার স্বরে বললেন, দেখুন এখনই এত ভেঙে পড়বেন না, আমরা শুধু একটা আশঙ্কা করছি মাত্র, শিওর তো নই। আচ্ছা চলুন, এবার অনেকটা দেরি হয়ে গেছে। বর্ণার মা বাবা ও বললেন, বেশ চলুন। মিস্টার দত্ত হরি সহ বর্ণার বাবা মা পুলিশের গাড়িতে উঠে বসলেন নতুন ব্রিজ যাবার জন্য। আজকের মতো অডিও স্টোরিটি এখানে শেষ করলাম। নেক্সট পার্ট আসবে নেক্সট সানডে, ততক্ষণ তোমরা একটু অপেক্ষা করে থেকো। আর যারা এই অডিও স্টোরি শুনতে পাচ্ছ না তাদেরকে রিকোয়েস্ট করবো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এই অডিও স্টোরিগুলো তোমাদের ভালো লেগে থাকলে অডিও স্টোরিগুলো শোনার পরে লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করো, কারণ এরপরে
কি হতে চলেছে? বর্ণাকে কি আদৌ খুঁজে পাওয়া যাবে? জ্যান্ত অবস্থায় পাওয়া যাবে নাকি মৃত অবস্থায় পাওয়া যাবে? এরপরে কোন শিশু বলি হতে চলেছে? কে করছে এই সমস্ত ঘটনা? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের দিকে চোখ রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট দিন।